আসসালামু আলাইকুম। আজ 27 সেপ্টেম্বর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদির বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর রায় দিলেন কলকাতা হাইকোর্ট। কেন এবি পার্টি ছাড়লেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক? যুক্তরাষ্ট্র সফরে গিয়ে যে পরিণতি হলো নেতানিয়াহুর। এবার বিস্তারিত। এবার ভারতের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শক্ত রায় দিল কলকাতা হাইকোর্ট। যে গর্ভবতী ভারতীয় নারী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দী রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে আরও যে 5 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, সবাইকেই 4 সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে। গত মাস 4 ধরে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে, সেই পুশ আউট এর ক্ষেত্রে এই নির্দেশ একটা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সোনালী খাতুন নামে ওই গর্ভবতী নারী সহ মোট 6 জনকে দিল্লি থেকে আটক করে সেখানকার পুলিশ। বাংলাদেশি সন্দেহে সীমান্ত দিয়ে তাদের পুশ আউট করে দেওয়া হয়েছিল। যদিও তারা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি জোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল, যাতে দেখা গিয়েছিল যে সোনালী খাতুন সহ 6 জনই ভারতের নাগরিক। ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তারা বেশ কিছুদিন বাংলাদেশেরই কোনো একটা এলাকায় ছিলেন। তারপরে তারা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জানিয়েছে যে সোনালী খাতুন সহ বাকি ধৃতরা এখন ওই জেলার কারাগারেই বন্দী আছেন। সোনালী খাতুনের হয়ে তার বাবা যে রিট পিটিশন করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে সোনালী খাতুন, তার স্বামী ও সন্তানকে আটক করাটাই বেআইনি কাজ হয়েছিল। এই 3 জনের সঙ্গে আরও একটি পরিবারের 3 জন সদস্যকেও আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দুটি পরিবারের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশনের আলাদা করে রায় হয়েছে শুক্রবার। 2 ক্ষেত্রেই একই নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে হবে। দিল্লি পুলিশ এই 6 জনকে আটক করার মাত্র 2 দিনের মধ্যে তাদের প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার 2 মে জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। ওই নির্দেশিকা অনুযায়ী বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে তার পরিচয় যাচাইয়ের জন্য সর্বোচ্চ 30 দিন আটক রাখা যেতে পারে। তবে সোনালী খাতুনদের ক্ষেত্রে মাত্র 2 দিনের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হয় বলে আদালত নজর করেছে। তাদের আটক করা হয় 24 জন আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় 26 জন। বিচারপতিরা পর্যবেক্ষণ করেছেন বীরভূম জেলার যে পাইকর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছিল এই পরিবারটি, সেই থানা থেকে এদের সকলের পরিচয় যাচাই করে তা দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় 10 জুলাই। অর্থাৎ নির্দেশিকাতে উল্লিখিত 30 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ এদের পরিচয় যাচাই করে দিল্লিতে জানিয়েছিল, কিন্তু তার আগেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অতি দ্রুততার সঙ্গে তাদের প্রত্যর্পণ করতে গিয়ে দিল্লি পুলিশ যে বড় ভুল করেছে, সেটা আদালতের রায়ে একাধিকবার উঠে এসেছে। এক জায়গায় বিচারপতিরা উল্লেখ করেছেন যে অভিযোগে বলা হয়েছে তারা 1998 সালের কোনো এক সময়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। তবে সোনালীর আধার কার্ড এবং প্যান কার্ডে তার বয়স যে লেখা আছে 26 বছর, অর্থাৎ তার জন্ম হয়েছিল 2000 সালে। তাই সোনালী 1998 সালে ভারতে এসে থাকতে পারেন না। কলকাতা হাইকোর্ট তাদের রায়ে উল্লেখ করেছে যে বিদেশি আইন অনুযায়ী একজন সন্দেহভাজন বিদেশির উপরেই তার নাগরিকত্বের প্রমাণ দাখিল করার দায় বর্তায়। আদালত বলছে, তবে আইনের ওই ধারা প্রশাসনকে এই ক্ষমতা দেয়নি যে কাউকে বেছে নিয়ে তার বাড়ির দরজায় কড়া নেড়ে বলতে পারবে যে আপনি বিদেশি। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের কাছে কিছু প্রমাণ বা তথ্য থাকতে হবে, যার ভিত্তিতে একজনকে সন্দেহ করা যেতে পারে যে তিনি বিদেশি ভারতীয় নন। পুরো রায়ে আদালত মন্তব্য করেছে যে দিল্লি পুলিশের অতি উৎসাহ, অতি দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে পৌঁছিয়ে যাওয়া যে সোনালী খাতুন সহ 6 জন ভারতীয় নন, 2 দিনের মধ্যে তাদের প্রত্যর্পণ করে দেওয়া এবং থানায় চাপ দিয়ে জবানবন্দি আদায় করা সহ একাধিক নেতিবাচক মন্তব্য করেছে। প্রায় 4 মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার জন্য বিশেষ অভিযান চলছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং নানা মানবাধিকার সংগঠন ও পরিযায়ী শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে যে এই রাজ্য থেকে অন্য প্রদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললেই বিভিন্ন রাজ্যের পুলিশ সন্দেহ করেছে যে তারা বাংলাদেশি। একাধিক ঘটনার সামনে এসেছে যেখানে পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দাদেরও অবৈধ বাংলাদেশি বলে আটক করে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এরকম অন্তত 15 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে কারো ক্ষেত্রেই মামলা হয়নি। সোনালী খাতুন সহ 6 জনের মামলাটিকে তাই মাইলফলক রায় বলে মনে করছে মানবাধিকার ও পরিযায়ী শ্রমিক সংগঠনগুলো। এ রায় বিজেপির মুসলিম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অ্যাকশন বলেও অনেকে মনে করছেন। এর ফলে পরবর্তীতে এ ধরনের অপচেষ্টা করার আগে বিজেপি সরকারকে চিন্তাভাবনা করে এগোতে হবে বলে মনে করেন তারা।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। আহত আওয়ামী লীগ নেতার নাম জেড.আই. রাসেল ও আরেকজনের নাম হৃদয় খান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে এই ঘটনা ঘটে। মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি এবং হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। প্রকাশিত এক ভিডিওতে রাসেলকে বলতে শোনা যায়, জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছেন। বিপরীত পাশ থেকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবেলা করতে হবে। এদিকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনার বিবরণে গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম। এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? এ কথা বলতেই অতর্কিত আমার মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে। হৃদয় বলেন, আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। এদিন নিউ ইয়র্কে আরও এক আওয়ামী নেতার উপর চড়াও হতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। হঠাৎ সমাবেশের মাঝে আওয়ামী ওই নেতা প্রবেশ করলে চড়াও হয় বিএনপির কর্মী সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বহুল আলোচিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব AFM সুলাইমান চৌধুরী। জানিয়েছেন আবার জামাত ইসলামীতে যোগ দেওয়ার কথা। তার ভাষায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি আমি আবার জামাত ইসলামীতে যোগদান করব। এখন কেবল লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবি পার্টি থেকে পদত্যাগ করার কারণ ব্যাখ্যা করেন তিনি। সুলাইমান চৌধুরী বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই 3টি মূলনীতির ভিত্তিতে ও 7 দফা কর্মসূচি সামনে রেখে এবি পার্টি আত্মপ্রকাশ করে 2020 সালের 2 মে। সে সময় দেশের প্রায় 53টি জেলায় ও 300টি উপজেলায় কমিটি গঠন করা হয়। দলের নিবন্ধনের জন্য আবেদন করি এবং দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্ত থাকে তা পূরণ করতে সবই করা হয়। কিন্তু তৎকালীন সরকারের নানা চাপে নতজানু নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন দেয়নি। নিবন্ধন না দিলেও আমাদের কার্যক্রম থেমে থাকেনি। তার ভাষ্যে, জুলুমবাজ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, লুটপাট, মানুষের অধিকার হরণে জড়িত আওয়ামী লীগ সরকারের চাপের কারণে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। তবে 5 আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর আমরা নিবন্ধন পাই। নির্বাচন কমিশন আমার নামে নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক বরাদ্দ করে। এরপর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তৎকালীন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দলের চেয়ারম্যান নির্বাচিত হন। একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করে। সাবেক এই সচিব বলেন, এবি পার্টি একটি ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অভিযোগ তুলে সুলাইমান চৌধুরী বলেন, দেশের কোথাও দলের জনসম্পৃক্ততা নেই, বরং দিন দিন এবি পার্টির বিভিন্ন জেলার নেতারা পদত্যাগ করে ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এবি পার্টি মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, সমস্যার সমাধান করবে। সেখান থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে। তিনি অভিযোগ করে বলেন, আমাকে নামকা ওয়াস্তে দলের উপদেষ্টা রাখা হয়েছে, এখন তারা অন্য কাজে ব্যস্ত। এমন দলে থাকার চাইতে না থাকাই শ্রেয় বলে মনে করে এবি পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছে। এ মর্মে এবি পার্টির চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেছে। পুরনো দল জামাতে ফেরা নিয়ে সুলাইমান চৌধুরী বলেন, আমি নতুন কোনো দল নয়, আমার পুরাতন রাজনৈতিক দল জামাত ইসলামীতে আমি ফিরে যাব। এরই মধ্যে আমার সঙ্গে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের প্রাথমিক কথাবার্তা হয়েছে। তিনি প্রাথমিকভাবে স্বাগতম জানিয়েছেন। আমি ওনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি আমি আবার জামাত ইসলামীতে যোগদান করব। এখন কেবল লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে। এর আগে এবি পার্টি থেকে পদত্যাগ করেই জামাত ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় যান বলেও জানান সুলাইমান চৌধুরী। লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার 3 দিনের মাথায় ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। কোনোভাবেই যাতে তাকে কেন্দ্র করে লাদাখে নতুন করে অশান্তি ছড়াতে না পারে সেটা নিশ্চিত করতে তাকে নিয়ে যাওয়া হয়েছে লেহ থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে যোধপুরে। এমনটাই খবর প্রশাসন সূত্রে। লাদাখ বৌদ্ধ সমিতির সভাপতি চেরিং দোরজে ফোনে দ্য টেলিগ্রাফকে বলেছেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানুষ অবশ্যই ক্ষুব্ধ। 2020 সালে লাদাখের বিজেপি প্রধানের পদ থেকে পদত্যাগকারী দোরজে নিশ্চিত করেছেন যে ওয়াংচুককে লেহ শহর থেকে 50 কিলোমিটারের বেশি দূরে উইলেই টোকপোতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। লাদাখের রাজত্ব এবং 6ষ্ঠ তফসিলের মর্যাদার জন্য লেহ অ্যাপেক্স বাড়ির সাথে 1 বছর ব্যাপী আন্দোলনের নেতৃত্বতা দানকারী ওয়াংচুক সম্প্রতি লেহ শহরে 1 সপ্তাহব্যাপী অনশন ধর্মঘট করেছেন। এলবিএ লেহ অ্যাপেক্স বডির একটি গুরুত্বপূর্ণ অংশ। লেহতে রাজ্য গঠনের সহিংস প্রতিবাদের 2 দিন পর ওয়াংচুকের গ্রেপ্তার, যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে এবং এরপরে আরও কয়েক ডজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবারই ওয়াংচুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলে এবং পরে তার প্রতিষ্ঠিত একটি এনজিওর বিদেশি তহবিলের লাইসেন্স বাতিল করে। সোনমের গ্রেপ্তারির পর লেহতে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয়েছে গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে, মেলে না জামিনও। সোনমের সঙ্গেও তেমনটা হতে পারে বলে তার অনুগামীদের আশঙ্কা। এদিকে ওয়াংচুকের গ্রেপ্তার প্রসঙ্গে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো বলেছেন, আমরা ভারত এবং সত্যের সাথে আছি। ওয়াংচুকের ভাবমূর্তি নষ্ট করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছিল, আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন সোনম। শুধু তাই নয়, নেপালের জেনজি আন্দোলনের কথা উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইলের মেসেঞ্জারে মেসেজ আসে, প্রতিদিন বেতন পাবেন 1115 টাকা। এই ধরনের মেসেজের সঙ্গে এটিও দেয়া থাকে যে এই 1115 টাকা আয় করার জন্য আপনাকে অনলাইনে এই কাজ করতে হবে, এই তথ্য দিতে হবে, এই লিঙ্কে যেতে হবে। আপনি যদি কোনো যাচাই বাছাই ছাড়াই এই লিঙ্কে ক্লিক করেন তাহলে হয়তো ফাঁদে পড়ে যেতে পারেন। সুস্পষ্টভাবেই আমি বলছি যে এই ধরনের কোনো মেসেজ আসা মানেই একটা প্রতারণার ক্ষেত্র তৈরি হওয়া। সুতরাং এগুলোকে আমাদের পরিহার করা উচিত। অবশ্যই অনলাইন বিজনেস বা অনলাইনে ইনকাম করতে হলে তার সুনির্দিষ্ট অনেকগুলো সাইট আছে। সেই বিষয়ে অনেকগুলো ইউটিউব ভিডিও আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন। এগুলো দেখে তারপরে জেনে বুঝে আপনি অনলাইনে উপার্জনের পথে পা বাড়াতে পারেন। ভালো থাকবেন এবং সবসময়ই ডিজিটাল প্রতারণার বিষয়ে সতর্ক থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এ সফরকে ঘিরে হাজারো মানুষ শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা টাইমস স্কয়ারে সমবেত হন, যেখানে তারা ফিলিস্তিনের পতাকা ওড়ান, কেফিয়ে স্কার্ফ পরেন এবং ফ্রি প্যালেস্টাইন, গাজাকে অনাহারে মেরো না, অস্ত্র নিষেধাজ্ঞা চাই এখনই, এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার বহন করেন। পরে তারা সেখান থেকে মিছিল করে জাতিসংঘ ভবনের দিকে অগ্রসর হন। নেতানিয়াহু, তুমি পালাতে পারবে না, তোমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এমন স্লোগানে উত্তাল ছিল মিছিল। একই দিন জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কঠোরভাবে সমালোচনা করেন। তার বক্তৃতা শুরুর সময় বহু প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু এবং গোটা উপত্যকার জনসংখ্যার স্থানচ্যুতি আন্তর্জাতিকভাবে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনাহারে কাতর ফিলিস্তিনিদের ছবি বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ এই কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, 2023 সালের অক্টোবরে হামাসের হামলায় 1200 জন নিহত ও 250 জনেরও বেশি জিম্মি হওয়ার পর তারা আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রো প্যালেস্টাইন বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের গ্রেপ্তার এবং কিছু ক্ষেত্রে বিতরণের উদ্যোগও নিয়েছেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।